রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করলো, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, ইফরিত জিনের ঘটনা, পর্ব 1। এই ঘটনার নাম অভিশপ্ত ভবন। স্থান ঢাকার পুরনো একটি এলাকা সূত্রাপুর। সময় 2023 সালের সেপ্টেম্বর মাস। সূত্রাপুরের পুরনো অংশে দাঁড়িয়ে আছে একটা বিশাল কালচে রঙের 8তলা ভবন। স্থানীয় মানুষ একে নীরব কবর নামেই ডাকে। চারিদিকে শত শত মানুষের ভিড়। কিন্তু এই ভবনের পাশ কাটিয়ে যাওয়ার সময় প্রত্যেকে একটু দূরত্ব বজায় রেখে হেঁটে চলে যায়, কারণ রাত নামলেই ভবনটার জানালা থেকে শোনা যায় অস্পষ্ট গর্জন, হাঁসের শব্দ আর মাঝে মাঝে গোঙানির মতো কিছু প্রতিধ্বনি। ভবনটি কিছুদিন আগেও ছিল ঘন বসতিপূর্ণ, এখন সম্পূর্ণ পরিত্যক্ত। কেউ জানে না ঠিক কবে এটি খালি হয়ে গেছে, কিন্তু 5 মাস আগে একই রাতে 4টি ফ্ল্যাটের সভ্য সদস্য নিখোঁজ হয়ে যায়। পুলিশ তদন্ত করেছিল, কিন্তু সেটা ধামা চাপা পড়ে যায়। ডক্টর রিহান একজন ফরেন্সিক মনোবিজ্ঞানী। তিনি শহরের অদ্ভুত এবং রহস্যজনক কেসগুলো নিয়ে কাজ করেন। নীরব কবর একটি কাহিনী তাকে যেন পাগলের মতো টেনেছিল, বিশেষ করে একটা ভিডিও ক্লিপ। ভবনের সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়ে রাত 3টার সময় 5 তলার একটা জানালা দিয়ে একটা লোক ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে, যেন মাধ্যাকর্ষণ শক্তি তাকে আটকে রাখতে পারছে না, আর নিচে পড়ে যাওয়ার আগেই অদৃশ্য হয়ে যায়। রেহান ক্লিপটি দেখে বুঝে যান এইটা কোনো স্বাভাবিক ক্লিপ নয়, কিছু একটা আছে, কিছু অতিপ্রাকৃত, কিছু ভয়ঙ্কর। হঠাৎ একদিন এক অদ্ভুত পোশাকে, চোখে লাল সুরমা, কানের কাজ, হাতের রুদ্রাক্ষের বালা পরা এক বৃদ্ধ লোক দেখা দিল রেহানের ক্লিনিকে। তার নাম কাশীনাথ তান্ত্রিক। সে বলে, আপনি যেটার পিছনে যাচ্ছেন না ডাক্তার সাহেব, সেটা কিন্তু মানুষ নয়, ওটা আদমখোর, আদমখোর, এফরিত, যাকে বন্দি করেছিলাম আমি 100 বছর আগে কাশ্মীরের হিমালয়। এখন সেই এফরিত জিন মুক্ত হয়ে গেছে। রেহান তাকে প্রথমে মানসিক রোগী ভেবেছিলেন, কিন্তু কাশীনাথ পকেট থেকে বের করলো একটা পুরনো কাঁচের শিশি। তার ভিতরে ধরা আছে ধোঁয়ার মতো কিছু একটা। সে ধোঁয়া রোহানের চোখের সামনে নিজেই রূপ নিতে থাকে, লম্বা পুড়ে যাওয়া শরীরে, ছেঁড়া টানা আর গলে যাওয়া মুখে। সে গর্জন করে ওঠে এবং শিশির ভেতর থেকে আবারও অদৃশ্য হয়ে যায়। কাশীনাথ এবং রেহান সিদ্ধান্ত নেন ভবনে ঢুকবেন রাত 3টার সময়, যাকে কাশীনাথ বলে জিন ঘন্টা। ভবনে ঢোকার সাথে সাথে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া, সাথে গন্ধ পোড়া মাংস আর নোনা রক্তের। চারিদিকে যেন ছড়িয়ে ছিটে আছে পুরনো খেলনা, গলিত খাবার আর একটা ঘড়ি, যেটা সব সময় থেমে থাকে 3টা বেজে। তারা উঠলেন 5ম তলায়, সে ফ্ল্যাট যেখান থেকে লোক নিখোঁজ হয়ে গিয়েছিল। হঠাৎ দরজা আপনা আপনি খুলে গেল। ভেতর ঢুকে রেহান দেখল দেওয়ালে রক্ত দিয়ে লেখা, আমার নাম ভুলেও নিও না। ঠিক তখন বাতি নিভে গেল। কাশীনাথ মাটিতে বসে মন্ত্র জপ করতে শুরু করলো, আর মেঝে ফাটতে শুরু করলো। মেঝের ফাটল থেকে উঠে আসে ধোঁয়া, তারপর ধীরে ধীরে গঠিত হয় এক ভয়ঙ্কর শরীর। চোখ আগুনের মতো লাল, পায়ের বদলে ছায়ের মতো ধোঁয়া, আর মুখে এক ভয়ান হাসি, যার চোয়াল ভেঙে নিচে ঝুলে পড়েছে। সে বলে, কাশীনাথ,
আমার বন্দিত্বের প্রতিশোধ নিতে হবে, তাই না? ইফরিতের তীব্র গর্জন আঘাত করে দেয়াল ভেঙে ফেলে। রেহান ছিটকে পড়ে জানালার ধারে, আর কাশীনাথ বলে উঠল, তুই শহরে এসেছি ভুল করে, এবার রক্ত পেবে রক্ত। ইফরিত তখন জানালার দ্বারে তাকিয়ে বলে উঠল, এবার একে একে সবার মাংস খাবো আমি। কাশীনাথ, তুই আমাকে আটকে রাখতে পারবি না রে, পারবি না। কি হয়েছিল সে ফ্ল্যাটে এখন জানবো সে অতীত। একটা পরিবার যারা ভুল করে সে ফ্ল্যাট ভাড়া নেয়, সেখানে অতীত আছে এবং অজানা সংযোগ ইফরিতের সঙ্গে। এবার আমরা জানবো কি হয়েছিল সেই পরিবারটিতে, সেই ভয়াবহ অতীত সম্পর্কে জানবো, যে অতীতের কারণে ইফরিত ভয়াবহভাবে বন্দী হয়েছিল সে ভবনে। 2023 সালের ডিসেম্বর মাস সৈয়দপুর থেকে সত্য ঢাকায় ট্রান্সফার পাওয়া এক ব্যাংক অফিসার সাদমান তার স্ত্রী বেঞ্জামিন এবং 6 বছর বয়সী ছেলে রায়হানকে নিয়ে শহরে উঠে এসেছেন। রেন্ট কম, লোকেশন ভালো, আর তেমন কেউ থাকে না। এই কারণে নীরব কবর বিল্ডিং এ 5 তলায় সে অভিশপ্ত ফ্ল্যাটে উঠলেন তারা। প্রথম দুদিন স্বাভাবিকভাবে ভালো ছিল, তবে বেঞ্জামিন দেখতে পান বাথরুমের আয়নায় ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে না। আয়নায় প্রতিবিম্ব যেন দেখা যাচ্ছে না, আয়নায় শুধু ফাঁকা ঘর দেখা যাচ্ছে। রায়হান মাঝে মাঝে হাসি আর বলল, মা, আমার নতুন বন্ধু এসেছে। ও জানালার ধারে দাঁড়িয়ে থাকে, ওর গলা কেটে গেছে, এটা খুব মজা করে। সাদমান প্রথমে গুরুত্ব না দিয়ে বলে, আরে এই বয়সে তো এমনটাই হবে, ইমাজিনারি ফ্রেন্ড। কিন্তু রাতের বেলা 3টা বাজলেই বাচ্চাটার খাট থেকে উঠে দেয়ালের দিকে তাকিয়ে থাকতো, ঠোঁট নাড়ত, কিন্তু কোনো শব্দ হতো না। 3 জানুয়ারি রাত 3টা ফ্ল্যাটের ভেতরে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। রায়হানের ঘুম ভেঙে যায়। মেঝেতে হেঁটে জানালার পাশে দাঁড়ায়, আর জানালার বাইরে যেন অন্ধকার ছেড়ে উঠে এসেছে ধোঁয়ার মতো কিছু একটা। তার মধ্যে গঠিত আছে এক শরীর, এক ভয়ঙ্কর ছায়া, যার কোনো মুখ নেই, শুধু আগুনের মতো করে জ্বলছে, আর তার বুকের ভেতরে কাঁদছে শত শত মানুষের আর্তনাদ। হঠাৎ দরজাটা খুলে গেল, নিজে থেকেই খুলে গেল। ইফরিত ঢুকলো, তার পায়ে ছোঁয়া সেখানে পড়লো এবং সেখানে পচে যেতে লাগলো বেছে। সে এগিয়ে এলো রায়হানের দিকে। রায়হান বলল, তুমি কি আমার নতুন বাবা? তারপর চোখের পলকে সে ইফরিতের মাংস ছিঁড়ে গেল। রায়হান দেহ যেন ছুঁড়ে ফেলা হলো দেয়ালে, মাথা আর শরীর আলাদা করে ফেলা হলো। সাদমান ও বেঞ্জামিন দৌড়ে এসে দেখলেন শুধু রক্ত, একটা দেহহীন মাথা, আর ছাদের উপরে আগুনের মতো লেখা অভিশাপ ফিরে এসেছে। এরপর শুরু হলো খুনের উৎসব। 6 তলার এক বৃদ্ধা ঘুমের মধ্যে বুক ফেটে গেল। 4 তলায় এক ছাত্র তার দেহ থেকে হৃৎপিণ্ড তুলে নিয়ে জানালায় ফিরে দিল ইফরিত। এক রাতেই পুরো বিল্ডিং আবারও খালি। এই ভয়াবহ ঘটনার খবর পেয়ে কাশীনাথ তান্ত্রিক আবারও খোঁজে সেই রেহানকে, ডাক্তার রেহানকে। এবার কাশীনাথ রেহানকে নিয়ে যায় তার গোপন তান্ত্রিক ধূপখণ্ডে, যেখানে ধোঁয়ার মধ্য দিয়ে সে রেহানকে দেখায় তার জন্মপূর্ব ইতিহাস। তাই শুধু একজন মানুষ নয় রেহান, তোর বাবা ছিলেন একজন প্রাচীন তান্ত্রিক, যে এক ইফরিতের সঙ্গে চুক্তি করেছিল। তুই সেই রক্ত বই বেড়াচ্ছিস, তুই নিজেও ইফরিতের দরজার চাবি। রেহান যেন হতভম্ব হয়ে গেল। তার স্মৃতিতে ভেসে আসে সেই শৈশবের কথা। সে একবার বাড়ির পেছনে পুকুরে ডুবে গিয়েছিল, কিন্তু 20 মিনিট পর নিঃশ্বাস চালু ছিল। মা বলেছিলেন, তুই মরিস নাই, কারণ তোকে কেউ পাহারা দিচ্ছিল। কাশীনাথ বোঝেন এইবার যুদ্ধ শেষ। তার বয়স 97, শরীর জর্জরিত, কিন্তু তার তন্ত্রবিদ্যার শক্তি আজও জেগে আছে। তিনি শুরু করলেন মরণতন্ত্র, এক ভয়ঙ্কর প্রাণঘাতী বিদ্যা যেটা প্রয়োগ করলে নিজের জীবন দিতে হয়, কিন্তু দানবিক আত্মার সত্তা ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়া যায়। রেহানকে সাথে নিয়ে তান্ত্রিক প্রবেশ করেন ভবনের ভেতরে। ইফরিত তখন ছাদের উপর দাঁড়িয়ে তাদের চারপাশে আগুনের চক্র, আর সেই চক্রের ভেতরে মৃতদের আত্মার হাহাকার করছে। কাশীনাথ ছুড়ে দেয় বাটি থেকে তুলে আনা নরকোষের সেই পাতায় মোড়ানো লাল লাল তেল।
ওমা ইলজাল শক্তিতে ধ্বংস করো জিন সংখ্যার এমনই মন্ত্র পড়ল এবং চক্র ভেঙে গেল। আগুন যেন নিভে আসে। তখন ইফরিত চিৎকার করে বলে উঠল, আমি ফিরে আসবো, আমার রক্ত আছে এই শহরের শরীরে, আমি ফিরে আসবো। কাশীনাথ হঠাৎ করে থমকে যায়, কাশতে কাশতে রক্ত বেরিয়ে যায় মুখ দিয়ে। সে বলে উঠল, আমি শেষ করেছি তোকে রেহান, তুই সামনে যুদ্ধ করবি, কারণ তোর ভিতরে এখন ফ্রিদের ছায়া ঢুকে গেছে। রেহান শহরের ছাদে দাঁড়িয়ে আছে। তার চোখ এখনো এক পাশে স্বাভাবিক, আরেক পাশে অদ্ভুত আগুনের মতো লাল। তার ছায়া আর তার শরীরের সাথে মেলে না। হয়তো সে এখন আর মানুষ নয়, হয়তো সে ইফরিত আর তান্ত্রিকের মাঝে এক নতুন অস্তিত্ব, রেহান ইফরান। এবার আসি ঘটনার আরো একটি অংশে। ঢাকা 2024 সাল জানুয়ারি। কাশীনাথ তান্ত্রিক মারা গেছেন। তখন তার মন্ত্রতন্ত্র শেষ করেছে ইফরিতকে, কিন্তু শহরের বুকে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা, যেমনটা হয় ঘূর্ণিঝড় আসার ঠিক আগে। ডক্টর রেহান এখন আর আগের মতো মানুষ নয়। তার শরীর পাল্টে গেছে। কিছু রাত 3টার পরে চেহারা ছায়া যেন গাঢ় হয়ে আসে। পায়ের ছায়া মাটিতে পড়ে না। আয়নার সামনে দাঁড়ালে সে দেখতে পায় অজস্র চোখ তাকিয়ে আছে তার দিকে। একদিন রাত 2:55 তার ফ্ল্যাটে অদ্ভুতভাবে কড়া নাড়ে। কেউ যেন বাতাসে ধাক্কা নয়। ও জানে অজানা শক্তির একটা চুম্বকের টান এটা। দরজা খুলতে 3জন কালো জামা পরা মুখ ঢাকা মানুষ দাঁড়িয়ে আছে। তাদের গালের নিচে ঝুলছে এক লালচে রঙের পদক, যার মাঝে উল্টে ক্রস এবং জিনের চোখ আঁকা। তারা নথ জানু হয়ে বলল, আমরা নাজরাতুল আরিফিন, আমরা জানি আপনি কে। আপনি এখন আর মানুষ নন, আপনি আমাদের প্রভুর উত্তরসারী। আপনি ইফরিতের অনুসারী জিন এবং জিনদের সিংহাসনের অধিকারী। নাজরাতুল আরিফিনের বাংলা অর্থ দাঁড়ায় জ্ঞানের পাহারাদার, কিন্তু বাস্তবে তারা হচ্ছে এক গোপন কালো সংগঠন যারা বিশ্বাস করে পৃথিবী সৃষ্টি হওয়ার আগেও জিনেরা ছিল এবং আদমের আগেই তাদের ইম্পোরিয়াম করা হয়েছিল এই ভূমিতে। তাদের মতে মানুষ আশায় জিনেরা হেরে যায়। তারা বিশ্বাস করে একদিন আবারও জিনের শাসন ফিরবে, আর তখন প্রয়োজন হবে এক মানব দেহধারী জিন সন্তান, যার শরীরে থাকবে মানুষের হৃদয়, কিন্তু আত্মা হবে আগুনের। জিহান ঠিক তাই কাশীনাথের মরণতন্ত্রে ইফরিতের এক অংশ তার ভেতরে ঢুকে গেছে। নাজরাতুল আফরিন এখন তাকে চায়। তারা বলে, আপনাকে আমাদের সঙ্গে নিতে হবে, আপনি আমাদের নবী, আপনাকে নিয়ে খুলব বাবুল আল জিন, জিনদের রাজপথ। রেহান রাজি হয়ে যায়। সে যেতে চায় সত্যের গভীরে। তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার লালবাগ কেল্লার নিচের এক গোপন সুড়ঙ্গ পথ দিয়ে, যেটা সরাসরি চলে গেছে মাটির প্রায় 70 ফুট নিচে। ওখানে স্থাপন করা আছে এক কালো পাথরের দরজা, যার উপরে খোদাই করা জিনদের নাম আল শাকাল, মারিদ, ইফরিত, গাউস, আল নার। তলদেশে পাথরের বেদিনে সাজানো আছে অদ্ভুত বই, মানুষের হাড় আর কালো বালিতে আঁকা রক্তের বৃত্ত। তারা শুরু করে এক জিন জাগরণ উৎসব, রাতুল আসার। রেহানকে দেওয়া হয় এক বাচ্চা ছেলে। সে কাঁদছে, তার হাত বাঁধা। নাজরাতুল আরিফিন নেত্রী জানাইব আল হান্নান বলল, এটা তোমার আত্মিক দীক্ষা। তুমি যদি সত্যিকারের ইফরিতের বংশধর হও, তোমার দেহে থাকা আগুন শিশুর হৃদয় পোড়াতে পারবে। আগুন তোমার চোখ দিয়ে বের হবে, অবশ্যই বের হবে। রেহানের চোখ ধীরে ধীরে রক্ত বন্ধ হয়ে যায়। সে দেখে ছেলেটার শরীর কালো ছায়া ঢাকা পড়ে আছে, যেন এই শিশুই কোনো উপাচার। কিন্তু হঠাৎ সে গর্জন করে ওঠে, আমি আমি না আমি আমি মানুষ। আমার মা আমাকে ভালোবাসতে শিখিয়েছে। সে ছিঁড়ে ফেলে সেই রক্তচক্র। আকাশ কেঁপে উঠল। কালো দরজা থেকে বেরিয়ে এলো ধোয়ার মতো এক পিশাচ মুখ। তুই আমাকে ডেকেছিস রোহান, এখন আমি আর শুধু তোদের প্রভু নই, তোদের অভিশাপ। নাজরাতুল আরিফিন জানত না কাশীনাথের মরণতন্ত্র যেটা ছেঁড়া হয়েছিল সেটা ছিল শুধু ইফরিতের শরীর। তার আত্মা এখন জেগে উঠেছে নামহীন রূপে।
এই আত্মা দখল নিতে চায় রেহানের শরীর, আর তাকে সাহায্য করেছে সে জানায়, কারণ সে যায় জিনদের রাজাকে মানবের ছায়ায় ফিরিয়ে আনতে। লালবাগ কেল্লার নিচে যে দরজাটা খুলে যাচ্ছে তার ভেতরে গর্জন করছে আগুন। আগুনের ভেতর থেকে বের হচ্ছে শূন্য চোখের হাজার হাজার ছায়া। রেহান দাঁড়িয়ে আছে তার মাঝখানে, চোখের এক পাশে পড়ে গেছে হৃদয়ের স্পন্দন, আর মানুষের মতো নয়। এখন আমি জানি আমি কি। আমি সেই সীমানা যেখানে মানুষ আর জিনের পার্থক্য হারিয়ে যায়। এই ছিল ঘটনা। যে ভাই যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি ফিরোজ খান বলছিলাম। গল্পটি আশা করছি ভালো লাগবে। গল্পটি একটু সাইকোলজিক্যাল ড্রামাটিক গল্প, অর্থাৎ একটা জায়গায় গিয়ে একটা বাড়িতে গিয়ে একটা মানুষ পুরো ইফরিতের জীবনের ভিতরে ঢুকে যায় বা তার উত্তরাধিকারী হয়ে যায়, এমন এক ঘটনার উপরে ব্যাখ্যা করা হয়েছে। আশা করছি গল্পটি ভালো লাগবে, পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ খান বলছিলাম বীরপুর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। স্টোরিটা বেশ ইউনিক ছিল এবং একই সাথে বলবো যে বেশ ভালো ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে স্টোরিটা। একই সাথে বলবো যে আপনাদের কাছে যদি এরকম গল্প থাকে ডেফিনেটলি পাঠিয়ে দেবেন। আর ইফরিতি জিনের গল্প তো সবসময় সবার কাছেই ভালো লাগে, আসলে বলাই বাহুল্য। সো আমি বলবো যে আমার তরফ থেকে আমি সবসময় চেষ্টা করছি আপনাদেরকে ইফরিত জিনের বেশ বেশ স্টোরিগুলো কানেক্ট করে শোনানোর। আশা করছি বেশ ভালো একটা সময় যাচ্ছে আপনাদের। এনিওয়েজ আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। চলে যে ঘটনায় যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। পঞ্চগড় জেলার প্রত্যন্ত একটি গ্রাম শিবপুর। এই গ্রাম দেখতে যেমন নির্জন ঠিক তেমনই ভৌতিক এক রহস্যময়তার আড়ালে বোরা। গ্রামের পশ্চিম দিক থেকে শেষ সীমানায় এক পরিত্যক্ত ভিটা রয়েছে, যাকে সবাই রাক্ষসের ভিটা বলেই চেনে। এই ভিটার পেছনে আছে গভীর এক কালো পুকুর, যার পানিতে চাঁদের আলো কখনো প্রতিফলিত হয় না। কথিত আছে ব্রিটিশ আমলে এখানে প্রভাবশালী হিন্দু জমিদার বাস করতেন। জমিদার পরিবার ছিল অত্যন্ত গোপনীয় এবং গ্রামের কেউ তাদের সম্পর্কে বেশি কিছু জানত না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হঠাৎ একদিন সেই পরিবার যেন বাতাসের মতো উধাও হয়ে যায়। কেউ বলে তারা দেশ ত্যাগ করেছে, কেউ বলে কোন এক ভয়ঙ্কর শক্তি তাদের শেষ করে দিয়েছে। এই ভিটা নিয়ে হাজারো গুজব এখনো প্রচলিত আছে। কেউ বলে দুপুরবেলা সেখানে গেলে মানুষ অদৃশ্য হয়ে যায়। সন্ধ্যার আগে সেখানে গেলে দেখা যায় এক অদ্ভুত আলো ঘুরে বেড়াচ্ছে। গ্রামের বয়স্করা সতর্ক করেন রাতের বেলা ওখানে কেউ ভুলেও যেও না। কিন্তু রহমান মোল্লা এসব কথায় ভয় পায় না। রহমান মোল্লা এক রহস্যপ্রেমী মানুষ। রহমান মোল্লার বয়স 37 বছর, পেশা একজন সাধারণ বতির দোকানদার, কিন্তু তার মধ্যে এক ধরনের আকর্ষণ কাজ করে ভূত প্রেতের গল্পের প্রতি। সে ফেসবুকে প্রতিদিন ভূতের গল্প পড়ে, বিভিন্ন রহস্যময় কাহিনীর বিশ্লেষণ করে। গ্রামের অন্যরা যারা এসব নিয়ে ভয় পায়, সে তখন ভাবে এগুলোর পিছনে কি সত্যই কোনো ঘটনা আছে নাকি পুরোটাই গুজব। শিবপুর গ্রামের মানুষ রহস্যময় ভিটাটিকে নিয়ে কথা বললেও সেখানে যাওয়ার সাহস দেখায় না। রহমান মনে মনে ঠিক করেন সে একদিন এই রহস্যের সমাধান করবে। একদিন গ্রামের দরিদ্র কৃষক হাসিম মিয়া তার ছাগল খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন এবং সন্ধ্যার সময় কয়েকজন ছেলে মেয়ে এসে বলল, চাচা তোমাদের ছাগল দুপুরে রাক্ষস ভিটার দিকে চলে গিয়েছিল। এ কথা শোনার পর হাসিম মিয়া বেশ চিন্তায় পড়ে যান। তার স্ত্রী অনেক অনুরোধ করলো, ওদিকে যেও না, তুমি তো জানো ওখানে গেলে কেউ ফিরে আসে না। কিন্তু হাসিম মিয়া পাগলের মতো দৌড়ে বেরিয়ে পড়ে ছাগল খুঁজতে। সেই রাতে সে নিখোঁজ হয়ে যায়। 2 দিন ধরে খোঁজাখুঁজি চলল, কিন্তু হাসিম মিয়ার কোনো সন্ধান আর পাওয়া গেল না। শেষমেশ 3য় দিনের ভোরবেলায় রাক্ষসের ভিটার পেছনে পুকুরের ধারে রীতিমতো মৃতদেহ পাওয়া গেল তার। কিন্তু এই মৃতদেহ দেখে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে গেল এবং হাসিম মিয়ার চোখ দুটো যেন উল্টানো ছিল, মুখটা ছিল হা করা, যেন মৃত্যুর আগে কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে শেষ চিৎকার করেছিল। কিন্তু সেই চিৎকার কেউ শুনতে পায়নি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার শরীরের এক ফোঁটাও রক্ত অবশিষ্ট ছিল না। পুলিশ এসে ময়না তদন্ত করলো, কিন্তু ডাক্তার কোনো কারণ যেন খুঁজে পেল না। রহমান মোল্লার ভয়ঙ্কর অভিজ্ঞতা অনেকটা এমন ছিল। রহমান মোল্লা জানতো এই রহস্যের সমাধান করতে হলে তাকে নিজেকে রাক্ষসের ভিটায় যেতে হবে। এক গভীর রাতে
পূর্ণিমার আলোয় যখন পুরো কুয়াশার চাদর ঢেকে গিয়েছিল, সে হাতে শক্তিশালী টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। চারপাশে নীরব এক নিভৃত গভীর গ্রাম। নিজের নিঃশ্বাসের শব্দ যেন অস্বস্তিকর মনে হচ্ছিল। ভিটার কাছাকাছি পৌঁছাতে সে অনুভব করলো চারপাশের বাতাস থমকে গেছে, গাছের পাতাগুলি যেন স্থির হয়ে গেছে এবং পোকামাকড়ের শব্দ নেই, রাতের ঝিঝি পোকার ডাকও নেই, যেন সময় থমকে গেছে। পুকুরের কাছে পৌঁছাতে রহমানের শরীর শীতল হয়ে গেল। কুয়াশার ভেতরে অন্ধকার পুকুরটা যেন আরো বেশি গভীর কালো দেখাচ্ছিল। টর্চের আলো ফেলতেই সে দেখলো কালো পানির নিচে কেউ দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নয়, ধীরে ধীরে সে অপগুলো উঠতে শুরু করলো। রহমানের হাত থেকে রীতিমতো টর্চ লাইটটা পড়ে গেল, বুকের ভেতরে ধরফর করতে লাগলো। আশেপাশে বাতাস যেন ভারী হয়ে গেল। সেই মুহূর্তে রহমান দেখতে পেল পানির নিচ থেকে উঠে আসা একজোড়া বিশাল ভয়ঙ্কর রক্তাক্ত চোখ। চোখের বনে জায়গায় ছিল যেন ফাঁপা অন্ধকার, আর তার চারপাশে ধকধকে অন্ধকার চোখ, রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে পানিতে। হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে পেছনে টেনে ধরল। তার শরীর অবশ হয়ে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু পায়ের নিচের পানি শক্ত হয়ে গেল, যেন কেউ তাকে ভেতর থেকে চেপে ধরে আছে। কান ফাটানো এক চিৎকার ভেসে এলো পুকুরের গভীর থেকে। এটা কোনো মানুষের চিৎকার নয়, এটা কোনো পশু পাখির ডাকও নয়, এটা যেন একসাথে শত শত মানুষের আর্তনাদ। চারপাশে অন্ধকার, তার চারপাশে পাক খেতে লাগলো। ঠান্ডা এক হাত তার গলায় স্পর্শ করলো, যেন গভীর থেকে কারো নখ বেরিয়ে তাকে ছুঁয়ে দেখছে। তারপর রহমানের সামনে সবকিছুই অন্ধকার হয়ে গেল। পরদিন ভোরবেলা রহমান বুল্লাকে পাওয়া গেল রাক্ষসের ভিটার পুকুর ধারে। সে ছিল নিস্তেজ, শরীর যেন জমে গিয়েছিল, চোখ দুটো যেন খোলা, কিন্তু সেই চোখের গভীরতা একেবারেই যেন শূন্য ছিল। তার মুখের কোণে শুকনো রক্তের দাগ ছিল। তাকে দ্রুত বাড়িতে নিয়ে আসা হলো, কিন্তু সে একটাও শব্দ করল না। সে আর কথা বলল না, সে আর চোখের পলক ফেলল না। তার শ্বাস চলছে, কিন্তু সে যেন আর জীবিত নেই। বাড়ির লোকেরা কত ডাকলো, কত ঝাঁকুনি দিল, কিন্তু তার শরীর একটু নড়ল না। শুধু শূন্য দৃষ্টিতে সোজা তাকিয়ে রইল, যেন তার আত্মা কোথাও আটকে গেছে। পরদিন গ্রামের এক বৃদ্ধা বলল, একে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। অবশেষে রহমানের গ্রামের সবচাইতে প্রবীণ গ্রামের কবিরাজকে সাথে করে নিয়ে আসা হলো এবং কবিরাজ রহমানের চারপাশে এক চক্র এঁকে পানিতে কিছু পাঠ করলেন। তারপরে একটা কয়লা টেনে আগুন ধরিয়ে রহমানের গলায় খুঁজতে লাগলেন। কয়েক মুহূর্ত পরেই রহমান কাঁপতে শুরু করলেন। তার মুখ দিয়ে বেরিয়ে এলো অজানা অজানা ভাষা কিছু একটা কথা। গ্রামের মানুষ হতভম্ব হয়ে গেল। রহমান কি বলছে কেউ যেন বুঝতে পারলো না, কিন্তু কবিরাজ গভীর মনোযোগ দিয়ে শুনলেন। এরপর তিনি চোখ বন্ধ করে বললেন, এটা মানুষ নয়, এটা ওর নিজের কণ্ঠস্বর নয়, এটা কথা বলছে, এটা অন্য কেউ, তার ভেতরে অবশ্য অন্য কেউ ঢুকে আছে। গ্রামের মানুষ যেন শিউরে উঠল। কবিরাজ ধীরে ধীরে রহমানের কপালে হাত রাখলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, এই ভিটা বহু বছর আগে এক হিন্দু পরিবারের ছিল। তারা এখানে পূজা করতো, যজ্ঞ করতো, কিন্তু এক রাতে ভয়ঙ্কর কিছু ঘটে গেল। লোকজনের শ্বাস যেন আটকে গেল। সে শুনতে লাগলো। কবিরাজ এক মুহূর্ত চুপ করে থেকে আবারও বলতে লাগলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদল সৈন্য এই গ্রামে আসে। তারা এই পরিবারটাকে নির্মমভাবে হত্যা করে। রক্তে ভেসে গেছিল এই ভিটা, তাদের আর্তনাদে আকাশ ফাটিয়ে দিয়েছিল। কিন্তু এই পরিবার শুধু সাধারণ কোনো মানুষ ছিল না, তারা কিছু শক্তি ডাকতে জানতো। মৃত্যুর আগে তারা শপথ করেছিল, কেউ ভিটায় পা রাখলে, কেউ এই পুকুরে নেমে মাছ ধরলে, সে আর জীবিত ফিরে যাবে না, কোনোভাবে যাবে না। তাদের প্রেতাত্মা নয়, তাদের শপথ এখনো বেঁচে আছে। এটা কোনো সাধারণ জায়গা নয়, এরা অদৃশ্য শক্তির কারাগার। গ্রামের লোকরা রীতিমতো এসব শুনে গা শিউরে উঠল। কিন্তু রহস্য কিন্তু এখানে শেষ নয়। কবিরাজ রহমানের দিকে তাকিয়ে বলে উঠলেন, ও এখনো মুক্ত হয়নি, ও এখনো বন্দি, সে অভিশাপে আছে, বুঝতে পেরেছ? এই কথা বলার পরপরই রহমান আবারও চিৎকার করে উঠল। তার শরীর থেকে যেন ধোঁয়ার মতো কিছু বেরিয়ে গেল, তার চোখ লাল হয়ে গেল এবং তার হাত পা শক্ত হয়ে উঠল। কবিরাজ চিৎকার করে বললেন, তাকে ধরো, তাকে ধরো বলছি, এখনই ছাড়ফুঁক না করলে ও কিন্তু আর ফিরবে না, ও কিন্তু শেষ করে দেবে।
লোকজন রহমানকে ধরে রাখলো। কবিরাজের পানিতে কিছু ছিটিয়ে উচ্চস্বরে কিছু মন্ত্র পড়তে লাগলেন। আর ঠিক তখনই রহমানের দেহ ধপ করে মাটিতে লুটিয়ে পড়লো। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে চোখ খুললো। গ্রামের লোকেরা চিৎকার করে উঠল আর বলল, ও বেঁচে আছে, ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে। কিন্তু রহমান কোনো কথা বলল না, সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। কবিরাজ এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও ফিরে এসেছে ঠিকই, কিন্তু ওর ভেতরে কিছু একটা থেকে গেছে। ওর শরীরে আরেকজনের ছায়া লেগে আছে। রাক্ষসের ভিড়া ওকে ছাড় দেয়নি, ও আজীবনের ছায়ার নিচেই বাঁচবে। সে রাতের পর থেকে রহমান স্বাভাবিক জীবনে ফিরলেও কেউ তাকে আর আগের মতো করে হাসতে দেখেনি। কেমন যেন মন মরা হয়ে থাকতো, কেমন যেন ডিপ্রেশন ফিল করতো সবসময়। এবং এই ঘটনার প্রায় 6 মাস পরে রহমান নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মারা যান। এরপরে আর ওই রাক্ষসের ভিটার আশেপাশেও কেউ যাওয়ার সাহস করেনি। এই ছিল রাক্ষসের ভিটার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ বিউটিফুল স্টোরি। স্টোরিটা কে পাঠিয়েছেন যদিও আমি জানি না, তার কোনো নাম ঠিকানা কোনো কিছুই উল্লেখ করা নেই, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। যিনি ঘটনা পাঠিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যদি এরকম স্টোরি আরও থাকে দেন ডেফিনেটলি আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি ডেফিনেটলি শেয়ার করে দেবো। বিকজ আপনার এই ঘটনাটা বেশ সুন্দর একটা স্টোরি ছিল। আই বিলিভ শুধু আমার কাছে নয়, সবার কাছে মোটামুটি ঘটনাটা ভালো লাগবে। অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এনিওয়েজ আর দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। রাত 12টা একটা লাশ এসেছে মর্গে, একটা 28 বছরের তরুণীর লাশ। পরিচিত পুলিশ ইন্সপেক্টর ফোন দিয়ে বলল খুব তাড়াতাড়ি এসে লাশটা পোস্টমর্টেম রিপোর্ট করতে। পলিটিক্যাল একটা প্রবলেম আছে। আমি একজন ফরেন্সিক স্পেশালিস্ট। আমার বাসায় আমি আর আমার স্ত্রী থাকি। আমার স্ত্রীর নাম নীলিমা। দীর্ঘ 8 বছর প্রেম করার পর অনেক ঝামেলা, অনেক বাধা পার হয়ে প্রায় 6 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। যখন মাত্র পাশ করে বের হয়েছি ডাক্তারি, হাতে টাকা পয়সা কিছুই ছিল না, চাকরিটাও ছিল না, মামা কাকাও ছিল না যে চাকরির ব্যবস্থা করে দিবে। নীলিমার বাবা ওকে বিয়ে দিয়ে বার অনেক চেষ্টা করেছিল, ও রাজি হয়নি। আমার আশায় বসেছিল, আমাকে তখনই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ওকে অভাবের মুখ দেখাতে রাজি হয়নি। রাজরানী করতে চেয়েছিলাম, তাই অপেক্ষা অবশেষে ফরেন্সিক কেরিয়ার করে সচ্ছল হলাম। নীলিমাকে ঘরে তুললাম। আমাদের 8 বছরের প্রেমের হ্যাপি এন্ডিং হলো। 6 মাস আগে প্রথম ওকে ঘরে তুলে বলেছিলাম, আমার প্রতি তোমার বিশ্বাস আর ভালোবাসার মূল্য আমি অবশ্যই দিব। এত বছর আমার জন্য অপেক্ষা বসিয়ে দিব। ও শুধু একটু হেসে আমার হাতটা ধরেছিল। আমার কাছে মনে হয়েছিল স্বর্গের রূপ হয়তো পৃথিবীতে দেখা দেয়। আমাকে নীলিমা কাজ ছাড়া কখনোই করতে চায় না। ওর নাকি আমার জন্য বড্ড ভয় হয়। ফরেন্সিক ডাক্তারের উঁচু মহলের হুমকি ধামকির মধ্যে কাজ করতে হয়। ও জানে আমি কখনোই ওর কোনো হুমকিতে মাথা নত করি না। ওর এটাতেই ভয়। এক করে কবে না জানি কোপানালে পড়ে, এবং পাগলামিটার জন্য আমি দুশ্চিন্তা করার কথা ভেবে বর্গে যাওয়ার পথে আনমনে একটু হাসলাম। আজ 12টায় বর্গে আসার কথা শুনে বাচ্চাদের মতো বায়না করেছিল যেন না যায়, কান্নাকাটি করেছিল, কিন্তু এইটা যে আমার চাকরি, যেতে তো হবে। মর্গে চলে আসলাম। ইন্সপেক্টর জাহিদ আমাকে তড়িঘড়ি করে তার কাছে ডাকলো। আমি অবাক হলাম। লাশ নিয়ে সাধারণত কনস্টেবল আসে, ইন্সপেক্টর কেন আসলো? আমাকে আড়ালে ডেকে জাহিদ বলল, ভাই মনে হচ্ছে রেপ কেস। ওখানে মেয়েটার স্বামী বসে আছে, বলছে ওর আরো বউ আজ বিকেলে ঘুরতে গিয়েছিল, আর বউকে কয়েকজন তুলে নিয়ে চলে যায়, ওর মাথায় বাড়ি দিয়ে নিয়ে চলে যায়। আর যখন জ্ঞান ফিরে দেখি ওর বউ রীতিমতো নগ্ন হয়ে ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে, তার দেহটা নিথর হয়ে আছে পাশের ঝোপে। কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো। কথাটা শুনে মন যেন একদম গলে গেল। কিন্তু তারপরে বললাম, আপনি যে বললেন পলিটিক্যাল ব্যাপার। জাহিদ বলল, ছেলেটা যেসব মুখের বর্ণনা দিচ্ছে, যারা ওর বউকে তুলে নিয়ে গেল তাদের লিডার এক মন্ত্রীর ছেলে। ওই ছেলে আর ওই গ্যাংয়ের এসব ধরনের ঘটনার অনেক রেকর্ড আছে। আপনার আগের ডাক্তার জানতো, তাই এসব কেসের রিপোর্ট করতো না ওদের নামে। আপনি একটু বুঝে রিপোর্ট করেন কেমন? এরা ডেঞ্জারাস পাবলিক। রাগি পিত্তি জ্বলে গেল আমার। আমি বললাম,
যেটা ঘটেছে বলে মনে করি সে রিপোর্টই করব। মর্গের দরজার দিকে এগিয়ে গেলাম। একটা খুব সুন্দর ছেলে দরজার কাছে বসে আছে, মাথায় পট্টি বাঁধা এবং চুয়ে চুয়ে এখন রক্ত পড়ছে। চোখে দেখে মনে হচ্ছে সব অশ্রু মনে হয় শেষ হয়ে গেছে, আর পড়বে না। আমার বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠলো। ছেলেটা আমাকে দেখে বলল, স্যার অনেক ব্যথা, অনেক ব্যথা, এমনিতে পাইছে, আজ আর দিন না, এবার একটু ঘুমাক স্যার প্লিজ। আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। ভেতরে ঢুকলাম। পরীর মতো একটা মেয়ে শুয়ে আছে ভেতরে, কত বিক্ষত রক্তাক্ত পরী। মেয়েটাকে দেখে আমার বুকের ভেতরে কেমন জানি করে উঠলো। ডোমকে হাত দিতে দিলাম না ওর গায়ে। নিজের হাতে ওর পোস্টমর্টেম করলাম। গণধর্ষণে পুরো আলামত পাওয়া যাচ্ছে শরীরে। রিপোর্ট লিখলাম, বীর্য পাওয়া গেল। দেখি মনে হচ্ছিল ছিন্ন ভিন্ন লোকের, সেগুলো কালেক্ট করলাম। তারপরে যথাসাধ্য কোমলভাবে মেয়েটার শরীরটা সেলাই করে দিলাম। লাশটা ওর স্বামীর কাছে হস্তান্তর হলো। আমি আর থাকলাম না। মর্গের আশেপাশে অনেকটা জায়গা নিয়ে প্রকৃতির যেন হাহাকার করছে। মেয়েটার স্বামী চিৎকার করে কান্না করছে। বাসায় ফেরার পথে মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছিল। মেয়েটার সাথে আমার নীলিমার এত মিল ভাবতে পারছিলাম না। আর মেয়েটার জায়গায় নীলিমাকে কল্পনা করাটাও অত্যন্ত যন্ত্রণাদায়ক। রাত 3টায় বাসায় ফিরলাম। দেখি নীলিমা আমার চিন্তায় বসে অপেক্ষা করছে। গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরলাম। অবাক হয়ে গেল। আমি নীলিমাকে আগলে রাখার শপথ নিলাম। মর্গে ওই বেডে নীলিমাকে কখনোই পাওয়া যাবে না। আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে কখনোই নয়। 4 থেকে 5 দিন পর খবর পেলাম সেই মেয়েটার স্বামীর বন্ধুর ছেলে তার বন্ধুদের নামে কেস করেছে কোর্টে। এই ব্যাপারটা নিয়ে হলস্থল পুরো সারা দেশে। জনতার চাপে পুলিশ ওদের গ্রেপ্তার করতে বাধ্য হলো। আমার কাজ আবারও করলো। আমি প্রত্যেকের ডিএনএ সংগ্রহ করলাম। আমার কালেক্ট করা বীর্যে রীতিমতো ডিএনএর সাথে মিল পেলাম। প্রত্যেকটা মিলে গেল। মনে মনে ভাবলাম, তোদের ফাঁসি হওয়ার সময় ব্যাপারটা মাত্র। ওই দিন সন্ধ্যায় আমার চেম্বারে সে মেয়েটার সামনে আসলো। আমি বসতে বললাম, বলে দিলাম, দেখেন কেসের ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না, বলতে পারবো না, বেআইনি এগুলো। সেটা তখন বলল, স্যার আপনার মুখ দেখে বোঝা যায় আপনি সৎ। আমি জানি আমার নীলিমা সুবিচার পাবে। আমি বিস্ময়ে দাঁড়িয়ে গেলাম। নীলিমা? সেটা বলল, আমার বইয়ের ডাক নাম নীলিমা। আমি তাকে দেখলাম। আনমনে ছেলেটা বলা শুরু করলো, জানেন স্যার 8 বছরের প্রেম, আমার কিছুই ছিল না। ওর বাবা ওকে বিয়ে দিয়ে দেবার কত চেষ্টা করেছিল। ও আমার জন্য অপেক্ষা করেছিল। আমাকে বলেছিল প্রয়োজনে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবে। ওর ভালোবাসার মূল্য দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম রানী করে রাখবো। একটা চাকরি পেয়েছিলাম। 6 মাস আগে বিয়ে হয়েছিল। আমার কপালে আসলে সুখ নেই স্যার। বেটা এই ভাগ্য হবার কথা ছিল না। ভালো মেয়ের ভাগ্য এমন হয় স্যার। আমার গলা যেন শুকিয়ে গেল। এই ছেলে কি আমার জীবন কাহিনী বলছে? ঘটনা কি? আমার আর নীলিমা ও কিভাবে জানে? না না না, এত মেয়ের কিভাবে সম্ভব? আমি ছেলেটাকে বিদায় জানিয়ে চলে আসলাম। বাসায় এসে দেখলাম নীলিমা আমার জন্য প্রিয় খাবার রান্না করছে। আমি ওকে জড়িয়ে ধরলাম। যে মানসিক যন্ত্রণার মাঝে আছি একটু যদি বলা যেত। না, বলবো না। আমার অনেক যন্ত্রণার ভাগ ও নিয়েছে, আর দেব না। এবার ও সুখের পালা। সব যন্ত্রণা শেষ। আমি জানলাম না বঞ্চিত ছেলে ওই রাতে জামিনে বের হয়ে গিয়েছিল। আমি ওদের বিরুদ্ধে প্রমাণ নিয়ে রেডি ছিলাম কোর্টে জমা দিব। কিন্তু তার আগে সেই মন্ত্রীর ছেলে আমার সাথে দেখা করলো। কালো বিশাল দানবের মতো দেখতে, মনে হল রূপকথার রাক্ষস যারা রাজপুত্রের কাছ থেকে রাজকন্যাকে কেড়ে নেয়। লোকটাকে দেখে মাথায় রক্ত উঠে গেল। আমার অনুমতি না নিয়ে বসে পড়লো আর টেবিলের উপরে পা তুলে বসে আছে। লোকটাকে বিরক্ত হয়ে দেখতে লাগলাম। আমাকে বলল, তুমি নাকি মেয়ের রিপোর্ট করেছো? হ্যাঁ। আমি বললাম, তোমাকে উত্তর দিতে আমি বাধ্য নই। হয়তো কারো মুখ থেকে তুমি ডাক না শুনে সচরাচর চোখ বড় বড় করে তাকাও আমার দিকে। তোমার রিপোর্ট কি আসছে? হ্যাঁ। আমি তখন বললাম, তোরে ঝোলানোর মতো যথেষ্ট রিপোর্ট আমার কাছে আছে। তখন সে ছেলেটা বলল, তুই আমার সাথে ফাজলামি করছিস? আমি বললাম, ফাজলামি না, মানুষ ওই কুত্তার সাথে কথা বলতে ঘৃণা লাগছে। বের হ, আমার চেম্বার থেকে বের হ। লোকটা তখন বলল, রিপোর্ট লেখ। মেয়েটাকে ওর স্বামী কুপিয়ে মেরেছে। বেশ শরীরে শুধু স্বামীর ডিএনএ আছে। আমি বললাম, তোর বাপের সম্পত্তি নাকি এই রিপোর্ট? হ্যাঁ। ও তখন বলল, এই দেশই আমার বাপের। তোর মতো 2 টাকার ডাক্তার তো গায়েব করে দিতেই পারি, তাই না? কিন্তু পাবলিক তোরে চেনে, ঝামেলা হবে, তাই তোকে কিছু টাকা দিব, বুঝতে পেরেছিস?
দিয়ে যা লিখতে বললাম রিপোর্টে তাই লিখবি। আমি বললাম নিজে বের হবে চেম্বার থেকে নাকি পাছায় লাথি মেরে বের করবো, কোনটা বল? ও তখন বলল, তোর বউটা শুনলাম অনেক সুন্দর, যা বললাম তা কর, না হলে তোর ডাবল রিপোর্ট করা লাগবো। দ্বিতীয়টা তোর বউয়ের, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছিস না? একেবারে। কিন্তু বুক শুকিয়ে গেল আমার, গলা থেকে আওয়াজ বের হলো না। লোকটা বলল, কি লাইনে আসবি? আসলে ভালো, নাইলে কিন্তু একবারে তোর বউয়ের পোস্টমর্টম করতে হবে তোকে, বুঝতে পেরেছিস? লোকটা চলে গেল, আমার বুকে রেখে গেল সীমাহীন ভয়। না না, নীলিমার কিছু হবে না, আমি ক্ষতি দেব না, এর বদলে যা হয় আমি করব। রিপোর্ট চেঞ্জ হয়ে গেল। নিরপরাধ ছেলেটা ওর বইয়ের হত্যার অভিযোগে গ্রেফতার হলো, ছেলেটার ফাঁসির রায় হলো। এমন একটা অপরাধ যা ও করেনি, আর কাজটা করলাম আমি। আমি ওকে মেরে ফেললাম। ফাঁসিতে ঝোলার আগে ছেলেটা চিৎকার করে বলেছিল, ইয়া আল্লাহ, আমাকে ন্যায় বিচার থেকে সে বঞ্চিত করলো, আমাকে এত বড় কলঙ্ক দিয়ে খুন করলো, তার জীবন থেকে তুমি সবকিছু কেড়ে নাও। আমার জীবন থেকে আমার ভালোবাসা চলে গেছে, সেও যেন তার ভালোবাসাকে হারায়। সেটা ফাঁসির দড়িতে ঝুলে ছটফট করার সাথে সাথে সারা আকাশ মেঘ যেন কালো ঝড়ে ঢেকে গেল, বিদ্যুৎ চমকালো, কোথাও যেন সজোরে একটা বজ্রপাত হলো। সেটা অভিশাপ মনে হয় কবুল হলো, আমার পাপের শাস্তি দোয়া যেন কবুল হলো। আমার সব হারানোর সময় চলে এলো। নীলিমা আমার পাশে ঘুম থেকে চিৎকার করে উঠে, আমি উঠে গেলাম, ওকে জড়িয়ে ধরলাম। ও কাঁপছে, ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমাকে বলল, আমাকে সত্যি করে বলো তো তুমি কি করেছো? স্বপ্নে দেখলাম যে আমাকে বলছে তোমার পাপের শাস্তি আসছে, তোমাকে শেষ করে দিবে। এই বলে ফোপাতে লাগলো। আমি আর পারলাম না, ছড় করে কেঁদে দিলাম। ওকে সবকিছু ঘটনা বলে দিলাম। সব শুনেও আমার কাছ থেকে দূরে সরে গেল। বলল, ছি, একটা নিরপরাধ ছেলেকে তুমি মেরে ফেললা। আমার দিকে 8 বছরের মধ্যে প্রথমবার ও তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকালো। আমি উঠে বারান্দায় চলে গেলাম। সারা রাত জেগে থাকলাম, বিছানায় ফোপানির আওয়াজ শুনতে পেলাম। আমি একাই জেগেছিলাম না। পরের দিন ও আমার সাথে কথা বললো না, তারপরের দিনও না, তারপরের দিনও না। আমার পাপের শাস্তি আসছে, কথাটা কিন্তু মিথ্যে নয়। আমি মন্ত্রীর ছেলে কৃতকর্মের প্রমাণ রেখেছি। আমি জানি সেটা মন্ত্রীর ছেলেও জানে। ওর ভয় কাজটা করলেও আমার হাতে ওর ফাঁসি দড়ি ঝুলেছে। আমি চাইলে ওকে ফাঁসি দিতে পারি। আমার দুনিয়াতে থাকা ওর জন্য খুব বিপজ্জনক। আমি পরের দিন সরকারি ডিপার্টমেন্টে যাচ্ছিলাম। কিসের জন্য যেন নীলিমাও সাথে, এবং আমার সাথেও কথা বলে না, এক বিছানায় শোয় না। কিসের জন্য সাথে এলো জানি না। নিয়ে আসলাম। আমি দেখলাম এক বুড়ো লোক রাস্তায় পার হতে পারছে না। নীলিমাকে ফুটপাতে রেখে বুড়োটাকে রাস্তা পার হতে দিলাম। যখন নীলিমার দিকে ফিরে আসছি, একটা ট্রাক আমার দিকে আসছিল। আমি দেখিনি, নীলিমা দেখলো, দৌড়ে এসে আমাকে ট্রাকের সামনে থেকে ফুটপাতের দিকে সরিয়ে দিল। হঠাৎ করে সরে যাওয়ার ট্রাকটা আমাকে চাপা দিতে আমার দিকে মুখ ঘুরিয়ে দিল, কিন্তু টান সামলাতে না পেরে কাত হয়ে গেল। কাত হয়ে রাস্তা দিয়ে সামনের দিকে ঘষে ঘষে যেতে লাগলো। সামনে থেকে একটা রাসায়নিক কমিশনার বানাবান নিয়ে আর ট্রাক আসছিল। প্রথমে ট্রাকটা ঘষতে ঘষতে গিয়ে সেটা ধাক্কা দিল, সেটা আগুন ধরে গেল, আর রাসায়নিক পদার্থগুলো আশেপাশে ছিটকে গেল। নীলিমা সেটা হয়তো বা দেখেছিল। ও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। সেই পদার্থগুলো কিছু অংশ ওর গায়ে এসে পড়লো। নীলিমা চিৎকার দিয়ে কড়া করে দিতে লাগলো রাস্তায়। আমি ওকে কোলে করে নিয়ে হাসপাতালে নিয়ে এলাম। রাসায়নিক পদার্থটা এক ধরনের অ্যান্টিজেন হিসেবে কাজ করে। সে চামড়ার কোনো ক্ষতি করে না, কিন্তু চামড়া ভেদ করে রক্তে মিশতে পারে। নীলিমার শরীরের চামড়া ওটা কোনো ক্ষতি করেনি, কিন্তু ভয়াবহ একটা ক্ষতি দিল ওর ভেতরে। এই কেমিক্যালটার সাথে বৃষ্টির পানি মিল আছে। যদিও পানি বিপজ্জনক না, কিন্তু কেমিক্যালটা ওর শরীরের আগে থেকে থাকায় যদি বৃষ্টির পানি ঢোকে তাহলে শরীরের মধ্যে ভয়াবহ রকমের 1 হাইপারসনিক বিক্রিয়া তৈরি হবে, ফলাফল মৃত্যু। আমি নীলিমাকে রানী করে রাখতে চেয়েছিলাম, কিন্তু ওর সব সুখ আমি কেড়ে নিলাম। আমার পাপ ওকে করে করে খাচ্ছিল। এখন বৃষ্টি পড়লে ও আর আমাকে নিয়ে তাতে ভেজার স্বপ্ন দেখতে পারবে না। বৃষ্টির পানিতে
খুবই পাতলা নাইট্রিক অ্যাসিড আছে, আর ওর শরীরে ঢোকা কেমিক্যাল নাইট্রিক অ্যাসিড একটা জাত, যেহেতু কেমিক্যালটা ওর শরীরের শ্বেত কণিকায় জানিয়ে দিয়েছে এটা ওর শত্রু, আর বৃষ্টির পানি নাইট্রিক অ্যাসিড সেটা শত্রু ভাবছে। এজন্য বৃষ্টির পানি শরীর ঢুকলে নিজেই রক্তে রীতিমতো মেরে ফেলবে। এখন যদি অন্য পানিতে সে অ্যাসিডটা থাকে কি হবে তাহলে? না, আমি রিস্ক নিলাম না। আমি ওর ব্যবহারের জন্য ডিস্টিল ওয়াটার কিনে আনতাম, নিজ হাতে ওর ত্বক ধুয়ে দিতাম, কোনো কাজ করতে দিতাম না, চোখের আড়াল হতে দিতাম না, সাথে সাথে চেম্বারে নিয়ে যেতাম, ডিপার্টমেন্টে নিয়ে যেতাম, আমার কাজ করাতাম। ও বসে থাকতো, আমাকে দেখতো, আমাকেও মাফ করে দিয়েছিল, আমাকে আবার ভালোবাসতে লাগলো। হয়তো আগের চেয়ে বেশি। ট্রাকটা আমাকে চাপা দিতে আসায় বুঝেছিল কতটা বিপদে আমি আছি, কিসের জন্য পাপটা করতে বাধ্য হয়েছি। ওর প্রতি আমার ভালোবাসা অসীম হয়ে গেল। কয়টা বউ তার বরকে চলন্ত ট্রাকের থেকে রীতিমতো বাঁচায়, কয়জনই বা বিষাক্ত কেমিক্যাল নিজের শরীরে নেয়, বরকে আঁকড়ে ধরে। আই লাভ ইউ নীলিমা, আই লাভ ইউ পুরি। প্রতিটা গল্পে এরকম একটা ভিলেন থাকে যার শক্তি অনেক বেশি থাকে। আচ্ছা, নায়কের শক্তি কি ভিলেনের চেয়ে বেশি হয় না? তাহলে দুনিয়া হয়তো বা ছেলে এতিম হতো না, কোনো স্ত্রী বিধবা হতো না, কোনো স্বামী বিপত্নিক হতো না। একদিন নীলিমাকে সেই মন্ত্রীর ছেলে দেখে ফেললো। কিভাবে দেখলো তা জানি না, কিন্তু দেখলো ওই রাতে চেম্বার থেকে দুজন একসাথে বাড়ি ফিরছিলাম। আজ নীলিমা আমার প্রিয় খাবার রান্না করবে, যা যা লাগবে রান্না করতে আগ্রহ নিয়ে কিনছে। আমি আকাশের দিকে তাকিয়ে আছি, মেঘ হচ্ছে, আকাশে বৃষ্টি নামবে, যার এক ফোঁটাও আমি নীলিমার গায়ে লাগাতে দেব না, কখনো না। নীলিমা কেনাকাটা হয়ে গেলে ওকে ধরে নিয়ে গিয়ে হাঁটতে লাগলাম। মেঘের গর্জন হচ্ছে, একটু আকাশ থেকে বিষ নামবে, বিষ না, বিষ আকাশ থেকে ওই রাতে বিষ নামলো না, জমিন থেকে আসলো। আমাদের চার পথে 5 জনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মন্ত্রীর ছেলে এগিয়ে আসলো, নীলিমাকে দেখে ঠোঁট চাটলো। নীলিমা ভয়ে আমার পিছনে পালালো। মন্ত্রীর ছেলে বলল, তুই বাড়ি যা, আজ রাতটা কিন্তু অনেক রোমান্টিক। তোর বউকে আমরা কালকে পাঠিয়ে দেবো তোর কাছে। এই বলে ওকে রীতিমতো নিয়ে টানাটানি শুরু করলো ওরা। আমি ধরে রাখলাম প্রাণের শক্তি দিয়ে। নীলিমাকে আমার বানায় কে যেন একটা বাড়ি দিল, কিন্তু জ্ঞান হারালাম না, ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির ফোঁটায় নীলিমার গায়ে এসে লাগলো। নীলিমা আত্মচিৎকারে আকাশ বাতাস যেন কাঁপছিল। ওই লোকগুলো ভয়ে পিছিয়ে গেল। মরণ যন্ত্রণায় নীলিমা কাঁদতে লাগলো, গড়াতে লাগলো মাটিতে। আমার চোখের সামনে নীলিমা চলে গেল। যাওয়ার আগে আমার দিকে কষ্টের এক চাহনি দিয়ে গেল। আমাকে ছেড়ে যাবার কষ্ট বলে চিৎকার দিয়ে লাফিয়ে উঠলাম, গিয়ে মন্ত্রীর ছেলের ঘাড় ধরে মাটিতে আছড়ে পড়লাম। এবং ওর বন্ধুরা আমাকে সরাতে চাইলে যে আসলো তার ঘাড়টা ভেঙে দিলাম। ভয় বাকিরা চলে গেল। মন্ত্রীর ছেলে আর আমি, বৃষ্টির ফোঁটা বড় বড় করে পড়ছে। আমার চেহারা তো অত সহজ সরল, আমাকে থেকে ভয় পাচ্ছে কেন? আমাকে বলল, দেখ আমাকে ছেড়ে দে, তুই জানিস না তোর কি হাল করবো আমি। আমি ওর বুকের ওপরে হাঁটু গেড়ে খুশি মারলাম আর মুখে খুশি মারতে লাগলাম। বললাম, তুই জানিস না আমি কে? এটা একটা গল্প, আর আমি এই গল্পের লেখক। ঘুষি মারতে মারতে বুক আর নাক মুখ ভেঙে দিলাম। গলার মধ্যে ভাঙা নাক ছিঁড়ে রীতিমতো ঢুকিয়ে দিলাম এবং বলে দিলাম, তো শেষ। 2টা কুকুরের লাশের কাছ থেকে আমার নীলিমাকে সরিয়ে নিয়ে আসলাম। 1 বছর পেরিয়ে গেছে। টিভিতে রিপোর্ট হচ্ছে গত 1 বছর ধরে চলে আসা বিকট খুনগুলোর সংখ্যা আজ 100-তে দাঁড়িয়েছে। খুনি ভিকটিমের নাক ভেঙে ছুটে গলার মধ্যে ঢুকিয়ে মেরে ফেলে। গত বছর এক গণধর্ষণের মামলায় আসামি এক মন্ত্রীর ছেলে খুনের মাধ্যমে এটা শুরু হয়। ওই কেসে যদিও মন্ত্রীর ছেলে মুক্তি পেয়েছিল, এক ফরেন্সিক বিশেষজ্ঞ রিপোর্টের উপরে ভিত্তি করে ওই মেয়ের স্বামীর ফাঁসি হয়েছিল। এই ঘটনার কয়েক মাস পরে মন্ত্রীর ছেলে খুন হয়। তারপর তার বন্ধুরা, ওই কেসের পুলিশ ইন্সপেক্টর, মন্ত্রী নিজে, এরপর আরো অনেক ছেলে সে ভয়ঙ্কর খুনের শিকার হচ্ছে। কেউ কেউ বলছে খুনি মেয়েদের উত্তক্তকারী ছেলে টার্গেট করে আর রাতে একা পেলে মেরে ফেলে। খুনিরা ভয়ে মেয়েদের যাত্রা পথে এখন আর কোনো ছেলেকে দাঁড়াতে দেখা যায় না। এই 1 বছরে দেশে ধর্ষণের কোনো ঘটনা আর শোনা যায়নি। আমি কবরস্থানে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে। আমি ছাতা হাতে ওর কবরের সামনে দাঁড়িয়ে আছি।
ছাতাটা ওর কবরের উপরে রেখে দাঁড়িয়ে ফিরছি। বৃষ্টির পানি নীলিমার গায়েগুলোতে দেওয়া যাবে না, ওর খুব যন্ত্রণা হয়। এই ছিল ঘটনা। যদি ভালো নাকি পড়ে শোনাবেন। ওয়াও, দারুণ ছিল স্টোরিটা। যদিও ইটস নট হরফাইড স্টোরি, বাট ইটস টেরিফাইড স্টোরি, ডেফিনেটলি ইটস টেরিফাইড স্টোরি। ওয়াও, দিস ইজ বেসিক্যালি ওয়াও স্টোরি ছিল। অসম্ভব রকম সুন্দর একটা স্টোরি ছিল। অ্যান্ড আই বিলিভ সবার কাছে স্টোরি ভালো লেগেছে ভাই। অ্যান্ড আপনাদের কাছে ভালো লাগলে মূলত কষ্ট সার্থক হয়ে যাবে, বিকজ আমি চাই আপনাদের কাছে সবসময় বেস্ট স্টোরিগুলি কিন্তু শোনানো। এবং এটা থ্রিলার একটা স্টোরি, মানে পারফেক্ট থ্রিলার স্টোরি ছিল। অসম্ভব রকম গায়ে কাটা দেওয়ার মতো একটা স্টোরি ছিল। মনে হচ্ছিল চোখের সামনে পড়ছে ঘটনাগুলো, তাই না? অনেক ভালো একটা স্টোরি ছিল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে যিনি পাঠিয়েছেন। যদিও নাম প্রকাশ করতে ইচ্ছুক নন, তাই আমি এখন নাম প্রকাশ করলাম না, বাট স্টোরি ওয়াজ সুপার ফাইন স্টোরি ছিল। তো যাই হোক, এইটা ছিল আমাদের আজকের এপিসোডের বা 347তম এপিসোডের প্রথম খণ্ডের তৃতীয় ঘটনা। একটু পরে কিন্তু আমাদের 347তম এপিসোডের দ্বিতীয় খণ্ড শুরু হবে। আশা করছি আপনাদের দ্বিতীয় খণ্ডটা অনেক ভালো লাগবে। সো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।